উম, প্রশ্নটা উত্তরটা ভুল নেই, ঠিকই আছে, কিন্তু আরো ভালো হতে পারে উত্তরটা। যাই হোক, হরে কৃষ্ণ। এটা ভক্তি রেখো সঙ্গদাস ট্রেনিং ক্লাস আছে। আমরা প্রশ্ন উত্তর আলোচনা করছি, রিভাইজ করছি, প্রশ্ন উত্তর রিভাইজ করছি। তো বৈকুণ্ঠ বাতাবরণ আরেকজন বলবেন। কে বলবে? মানালক্ষ্মী মাধব ইয়াদ তুলেছেন, হরে বলুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বৈকুণ্ঠ মানে হচ্ছে যেখানে বাইরের লোকেরা আসবে, এখানে এসে শান্তি পাবে। যেমন বৈকুণ্ঠ বলতে যেখানে সেবা ভাব, যেমন বৈকুণ্ঠে কোনো ধুলো থাকে না, তবু লক্ষ্মীদেবী সেখানে মেঝে ঝাড়ু দিচ্ছেন। সেখানে ধুলো বলেও নেই, কিন্তু তবু ঝাড়ু দিচ্ছিলেন, কারণ সেটা সেবা ভাব। তারপরে সেখানে অনেক যারা ছোট আছে তাদের দিকে বড়রা মানে এগিয়ে দিচ্ছে, সবকিছুতে সুযোগ দিচ্ছে। যেমন ভ্রমরের ইয়াটা বলেছিলেন, যে ভ্রমরকে সেখানে করতে এগিয়ে দিচ্ছে। তারপরে শত শত দাস দাসে থাকা সত্ত্বেও লক্ষ্মী দেবী মেঝে ঝাড়ু দিচ্ছে। উত্তর ভালো পেয়েছে, মাথায় উত্তর ভালো আছে, দেখুন না, সব পয়েন্ট কভার করেছেন। এটা শুনে বুঝতে পারলাম যে ভ্রমরের এক্সাম্পল ইউজ করতে হবে, তুলসী মহারানীর এক্সাম্পল, আর লক্ষ্মী দেবী, তিনটা উদাহরণ। মাথায় প্রশ্ন আনসারটা বেটার আছে, মানে ওখানে ছোট বড়র ভেদ নেই। বাইরের জগতে কি আছে, ছোট বড়র ভেদ ভয়ঙ্কর আছে, আর মানুষরা খুব ওখানে উদ্বেগ প্রাপ্ত হয়। কিন্তু যেখানে বৈকুণ্ঠ বাতাবরণ, মানে ওখানে সবাইকে সম্মান করা হয়, ছোট থেকে ছোট ব্যক্তিকেও সম্মান করা হয়। তাই জন্য ছোট ব্যক্তি ওখানে, আমি বলেছিলাম ইনফিরিটি কমপ্লেক্স আর সুপিরিটি কমপ্লেক্স, এটা বৈকুণ্ঠে নেই। জড় জগতে ভীষণ ভাবে আছে, এখানে যারা একটু সিনিয়র থাকে তাদের সিনিয়র সিনিয়র ভাব সবসময় থাকে মনের মধ্যে, আর সবাইকে দেখাতে চায় যে আমি একটু সিনিয়র আছি। এটা খুব স্বাভাবিক জড় জগতে, কিন্তু বৈকুণ্ঠে সেটা নেই। সেখানে সিনিয়রদের দেখাতে হয় না যে আমি সিনিয়র আছি। ভ্রমর সবচাইতে ছোট একটা জন্তু, হুম, কিন্তু বড় বড় পাখিরা তাকে করছে। তুলসী দেবী সবচেয়ে ছোট একটা গাছ, সব বড় বড় গাছ, বড় বড় পুষ্প ফুল তারা তাকে সম্মান করছে। তো এটা ওখানে ইনফিরিটি কমপ্লেক্স নেই। ইনফিরিটি কমপ্লেক্স মানে নিজেকে ছোট মনে করা, সেটাও নেই। যারা ছোট আছে তাদের কোনো কমপ্লেক্স নেই, যারা বড় আছে তাদের মনেও কোনো কমপ্লেক্স নেই। তার উদাহরণ হচ্ছে লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী নিজে অত বড় পোস্টে থাকা সত্ত্বেও ঝাড়ু দিচ্ছে বৈকুণ্ঠে। যদি তার মধ্যে সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকতো তাহলে কোনোদিন ঝাড়ু হাতে নিতই না। হাতে ঝাড়ু দিয়ে তিনি ঝাড়ু সেবা করছে, যদিও ওনার লক্ষ লক্ষ সেবিকা রয়েছে। এটা হলো বৈকুণ্ঠের একটা গুণ। আর কি, সেবা মনোভাব ওখানে প্রচুর আছে, সবাই সেবা করতে চাইছে, সেবার সেবকের অভাব নেই, সেবক বেশি সেবা কম। তাই জন্য কোনো শোষণ করার কোনো ভয় নেই, যে আমাকে শোষণ করবে সেটা ভয় নেই বৈকুণ্ঠে। ওকে, তো এটা ছিল বৈকুণ্ঠ বাতাবরণ মানে কি। তাহলে দেখুন, দুইজন আনসার দিলেন, একজনের আনসারটা খুব কম ছিল, একজনের তার মানে এটা কি করে হলো? দুইজনে তো একই ক্লাস শুনেছেন, একই ক্লাস শুনে নোট করেছেন, তাহলে একজনের আনসারটা ইনকমপ্লিট কেন? আপনি অন্য কোনো রেকর্ডিং শুনেছিলেন কি? কেন অন্য গ্রুপে আমি ক্লাস দিয়েছি, সব জায়গায় দিয়েছি, তো অন্য জায়গায় হয়তো আরো বেশি করে ডিটেলে বলেছি, এটা হতে পারে। ওকে, তো নেক্সট প্রশ্ন আছে। আহ একজন সঙ্গদাস কি কিভাবে সেবা ভাব প্রদর্শন করতে পারে? তিলকনাথ বলবেন। প্রভু দণ্ডবোধ প্রণাম, হরে কৃষ্ণ। তো বলছি দেখ, প্রভু, এটা কি এটা 12 নম্বর প্রশ্ন, তো যে একজন সঙ্গদাস হিসেবে আমাদের মনোভাব কেমন থাকা উচিত, এইটা কি? না না, এটা না, তার আগে 11 নম্বর।
আচ্ছা, ঠিক আছে। 14 নম্বর কোশ্চেন, তাহলে সঙ্গদাস হিসেবে কি কি ভাবে সেবা ভাব প্রদর্শন করতে পারে? হুম হুম হুম, হুম, হুম। হ্যাঁ ওটাই ওটাই। ঠিক আছে, আমি যেটা লিখেছি সেটা হচ্ছে, আমি জ্ঞান দান করছি না, সেবা করছি। প্রবচন দেওয়াটাও একটা সেবা। কেবলমাত্র প্রবচন দেবার সেবা করলে অহংকার আসতে পারে। সেই জন্য মাঝে মাঝে আসন পাতা, মন্দিরে চেয়ার টেবিল সাজানো, ক্লাসের জন্য শ্রোতাদের জন্য পাখা, জল, এ সমস্ত সার্ভিস দেওয়া, প্রসাদ সার্ভিস করা, ক্লাসের পরে আসন গুটিয়ে রাখা, চেয়ার টেবিল সেগুলোকে গুটিয়ে রাখা, তো সেই ধরনের সেবাও করতে হবে। সর্বদা মনে রাখতে হবে যে সেবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আদেশ করার অভ্যাস রাখলে চলবে না। সেবাটা অন্য কাউকে দিয়ে করিয়ে নেওয়াটাও যাবে না। কর্তৃপক্ষ যদি কোনো সেবা দেন তাহলে সেটা অত্যন্ত তৎপর হয়ে করতে হবে। আর কেউ সেবা করতে চাইলে তাকে এগিয়ে দিতে হবে, নিজে পিছনে থাকবো এবং তাকে দমিয়ে রাখবো না। আরে বাহ, ভালো। তো সব পয়েন্ট কভার করেছেন, সুন্দর আছে। ওকে। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন আছে, একজন সঙ্গ দাসের ক্লাসে স্টুডেন্টদের প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত? এটা এটা আমি এগিয়ে যাচ্ছি। মানে ওকে, প্রশ্ন হচ্ছে, আচ্ছা আমার পুরানো লিস্টটা খুলে গেছে ভুল করে, দাঁড়াও, পুরানো লিস্টটা খুলে ফেলেছি, যে প্রশ্ন উল্টা পাল্টা আসছে। কোথায় গেল লেটেস্ট এটা? 18 নম্বর, 18 নম্বর প্রশ্ন, সঙ্গ দাসের আচার আচরণ কিরকম হবে? আহ, আচ্ছা 17 নম্বর আগে করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত, এটা কে পড়বেন? আর নিষ্ঠা মাতাজি বলবেন। হরে কৃষ্ণ প্রভু। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়িত্ববান সঙ্গ দাসকে সবসময় অ্যাটাচ থাকতে হবে। যেমন যেখানে রেগুলার সেখানে রেগুলার রিপোর্টিং করতে হবে, ক্লাসে কি পড়ানো হচ্ছে বা ক্লাসে কোনো সমস্যা হলো কিনা, এবং বা কোথাও ট্যুরে নিয়ে যাবো কিনা তার জন্য পারমিশন নিতে হবে। এবং ক্লাস ভিত্তিক যা কিছু ঘটুক না কেন সবকিছু ইনফরমেশন দিতে হবে। হয়তো কখনো পারমিশন নিতে ভুলে গেলাম আগে, কোনো কাজ হয়তো করতে যাচ্ছি সঙ্গ দাস ক্লাসের স্টুডেন্টদের নিয়ে, তখন কিন্তু যদি বাই চান্স পারমিশন নেওয়া হয় তাহলে ইনফরমেশন দিতেই হবে। তাহলে সঙ্গ দাসকে রিপোর্টিং, রেগুলার রিপোর্টিং, ইনফরমেশন এবং পারমিশন, পারমিশন। পারমিশন, এই তিনটে পালন করতে হবে। ক্লাস ভিত্তিক যা কিছুই ঘটুক না কেন সঠিক ইনফরমেশন দিতে হবে। যেমন কোথাও ঘুরতে নিয়ে যাবো বলে ঠিক করেছি, ইয়ের কাছ থেকে, কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিতে হবে। বা এই পরিমাণ টাকা ধার্য করেছি হয়তো তাদের জন্য, এই সমস্ত ইনফরমেশন থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এই ইনফরমেশন, পারমিশন এবং রিপোর্টিং এর ভিত্তিতে সঙ্গদাসের সঙ্গে কর্তৃপক্ষের গুড রিলেশন বজায় থাকবে। হুম, ফান্ড রেজিং করলে ইনফর্ম করা, পারমিশন নেওয়া উচিত, আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত। হুম, তারপরে যদি কেউ এটা ফলো করে তাহলে কি হবে, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার প্রতি বিশ্বাস, তাকে বিশ্বাস করবে, আর বিশ্বাস করলে আরো বেশি বেশি দায়িত্ব দেবে। যত আপনারা এই সিস্টেম ভালো ফলো করবেন, মানে রিপোর্টিং, পারমিশন আর ইনফরমেশন, ততটা আপনি বেশি বিশ্বাস পাত্র হবেন। আর বিশ্বাস পাত্র যত বেশি হবেন তত আরো বেশি 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 দায়িত্ব আপনার পাবেন। এটাই হচ্ছে এখানে সিক্রেট, যে যত বেশি এখানে দায়িত্ববান হবে, মানে ফলো করবে এই রুল, তত বেশি তাকে দায়িত্ব দেবে কর্তৃপক্ষ, তার প্রতি বিশ্বাস বাড়বে, বিশ্বাস বাড়লেই দায়িত্ব দেবে। Okay, এটা ছিল। আচ্ছা, তবু একটা পয়েন্ট বলবো। বলুন। আপনি বলেছিলেন যে কর্তৃপক্ষ ফোন করলে না ধরতে পারলে পরে ফোন করে ক্ষমা চেয়ে নিতে হবে। এটাও important।
কল ব্যাক করা উচিত। প্রথমে ইমিডিয়েটলি ফোন তোলা উচিত, যদি কোনো কারণে ফোন মিস হয়ে যায় তো পরে কমপক্ষে ফোন করা উচিত যে হ্যাঁ আপনার ফোন এসেছিল, আমি তুলতে পারিনি, আর কল ব্যাক করা উচিত। এটাও রেসপন্সিবল মধ্যে আসে। আর ওকে, এবার কোন কোন ব্যাপারে উৎসাহিত হতে হবে আর উৎসাহ প্রদান করতে হবে? 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নের উত্তর আহ মাত্র 3-4 জনই হাত তুলেছেন, ওনাদেরকে বারবার জিজ্ঞেস করবো? অনেকে তো ভিডিও সবাই বন্ধ রেখে দিয়েছেন। একাঙ্গী লক্ষ্মী মাতা, আপনি বলুন 19 নম্বর প্রশ্নের উত্তরটা বলুন। 19 নম্বর প্রশ্ন উত্তর আনমিউট করে বলুন। হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হরে বলুন। কৃষ্ণ। হ্যাঁ হ্যাঁ, বলুন। তো আমার ওগুলো কমপ্লিট হয়নি। কমপ্লিট হয়নি? ওটা না, আমার কমপ্লিট হয়নি বাবু। আমি তার আগের গুলো করছি। ওগুলো এখন শুনে শুনে সব লিখে চেক করছি সেগুলো আমার ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে, নেক্সট আশিস মজুমদার, আপনি বলুন 19 নম্বর প্রশ্নের উত্তর আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। একজন সঙ্গদাসকে কোন কোন ব্যাপারে উৎসাহিত হতে হবে এবং উৎসাহিত প্রদান করতে হবে? তো সঙ্গদাসকে উৎসাহিত হবে যেন আমাদের আহ, যেটা কোনো কোনো অনুষ্ঠান হবে, ঠিক আছে, তো সেখানেও মানে মানে সবাইকে জানাতে হবে যে আমাদের এখানে অনুষ্ঠান আছে, ঠিক আছে, এবং সেখানে অ্যাটেন্ড করতে হবে। তারপর ক্লাসে অ্যাটেন্ড করার জন্য তাকে নোটিফিকেশন ঠিকভাবে পাঠাতে হবে, ঠিক আছে। তো তো এগুলো জানাতে হবে সংবাদ। কমপ্লিট হলো না? কোন অনুষ্ঠান আর ক্লাসের ব্যাপারে আপনি বললেন, কিন্তু আসল জিনিসটা বলেন। আমি যেটা বলছি, যখন মন্দিরে কোনো অনুষ্ঠান হবে তো সেটা অবশ্যই, মন্দিরে যদি কোনো অনুষ্ঠান হয়, কোনো ফেস্টিভ্যাল হয়, মন্দিরে কোনো সেবা আছে, যেমন গীতা ম্যারাথন আছে, রথযাত্রা আছে, ইত্যাদি হ্যাঁ, ইত্যাদি, তখন সঙ্গদাস নিজে উৎসাহ মানে সহকারে অংশগ্রহণ করবে এবং হ্যাঁ, তাকে, আপনাকে আর হ্যাঁ হ্যাঁ বলা দরকার নেই, হয়ে গেল। তো নিজে তিনি উৎসাহ সহকারে অংশগ্রহণ করবেন সঙ্গদাস, আর তার সব মেম্বারদেরকেও উৎসাহ দেবেন যে চলুন আমরা এটাতে অংশগ্রহণ করি। হুম। তো মন্দির থেকে যে কোনো প্রোগ্রাম হচ্ছে, যেমন রথযাত্রা, জন্মাষ্টমী, গীতা ম্যারাথন, গীতা মেলা, এইগুলো আমাদের নিজে উৎসাহ সহকারে অংশগ্রহণ করা উচিত আর মেম্বারদেরকেও উৎসাহ প্রদান করা উচিত। আপনি বলেছিলেন ক্লাস ব্যাপারে, ক্লাস ব্যাপারে তো আলাদা টপিক, ওটা তো ওটা অন্য জায়গায় আলোচনা হয়ে গেছে অলরেডি। এটা ছিল উৎসাহ প্রদান। বাবু আর একটা পয়েন্ট বলবো? হ্যাঁ, প্রথম থেকে বলবো, আমি 4টে পয়েন্ট লিখেছি। প্রথমে হচ্ছে যে কোনো রকমের সেবা, যেমন রথযাত্রা, জন্মাষ্টমী, গীতা মেলা ইত্যাদি যে কোনো সেবার প্রতি আমাদেরকেও উৎসাহিত হতে হবে এবং
ছাত্রদেরকে উৎসাহ প্রদান করতে হবে। আমাকে ক্লাসে উৎসাহের সহিত বসতে হবে, হতাশ হয়ে নয়, তাহলে সকলে উৎসাহ পাবে না, না হলে স্টুডেন্টরাও হতাশ হয়ে পড়বে। আমরা অনেক সেমিনার করেছি, এরকম ধরনের কোনো কথা, নেগেটিভ কথা বলা যাবে না, তাহলে স্টুডেন্টরাও অনুৎসাহিত হয়ে পড়বে। গ্রন্থ বিতরণ করার ক্ষেত্রেও আমাদের নিজেদেরকে উৎসাহিত হতে হবে এবং সকলকে উৎসাহিত করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কোনো সেমিনার বা ক্লাস হলে আরে ঠিক আছে, তো অনেক ক্লাস শুনেছি, অনেক দেখেছি, এরকম মনোভাব বললে সবার উৎসাহ ভেঙে যাবে। ওকে, আর নেক্সট হচ্ছে ছাত্রদের প্রতি কি কি ব্যাপারে সৎ ও স্পষ্ট হতে হবে? সৎ ও স্পষ্ট। 20 নম্বর প্রশ্ন, ছাত্রদের প্রতি কি কি ব্যাপারে সৎ ও স্পষ্ট হতে হবে? হ্যাঁ, হ্যাঁ। আর কেউ, আর কেউ বলবেন? ওকে, রূপময়ী মাতাজি। প্রভু, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সৎ ও স্পষ্ট কথা না, না না, বললে ওটা না, ওটা পরে। এটা আগে ছাত্রদের প্রতি, তারপর ঊর্ধ্বতন। ঠিক আছে প্রথমে প্রভু, ছাত্র, প্রথমে ছাত্রদের প্রতি। লেখা তুমি আছে? না সুন্দর গোবিন্দ প্রভু বলুন। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম। বলছি যে মানে আমি নিজে কিভাবে ভক্তি জীবন অনুশীলন করছি, সকালবেলা মঙ্গল আরতি করছি এবং 16 মালা জপ কিভাবে করছি, যা ভাবে যেভাবেই হোক সেই ব্যাপারে আমার যে ক্লাসের যারা রয়েছে তাদের কাছে আমার সততা রাখতে হবে, যাতে করে তারা মানে আমি সেখানে মিথ্যাচার করব না। হ্যাঁ, আর মানে আমি যেভাবে ভক্তি জীবন নিজে অনুশীলন করছি সেখানে মিথ্যাচার না করে সেখানে সততা রাখবো। কারণ তাহলে সেটা তাদেরকে আরো উৎসাহিত করবে। সেভাবে আমি নিজে হয়তো অনুশীলন করছি না কিন্তু তাদেরকে উৎসাহিত করছি, সেটা হয়তো ঠিক হবে না। সেরকম মিথ্যাচার আমাদের করা উচিত নয়, সেই বিষয়ে সততা রাখা উচিত। রাইট, রাইট। আরেকটা পয়েন্ট। আর একটা কি পয়েন্ট স্যার? প্রভু, আমি একটু বাইরে রয়েছি বলে আমি কোশ্চেনটা আমার কাছে নেই। প্রভু, আচ্ছা, আরেকটা আপনি কোশ্চেন কি মনে আছে? আরেকটা ছিল এই, যখন ক্লাসে দিয়ে কেউ প্রশ্ন জিজ্ঞাসা করে, হ্যাঁ, কোনো ছাত্র, আর যদি সঙ্গ দাস তার উত্তর না জানে, তাহলে আহ হ্যাঁ, সততা মানে তিনি স্পষ্ট ভাবে বলতে পারে যে আমি এই প্রশ্নের উত্তর জানি না, পরের সপ্তাহে আমি আনসারটা বলবো, খোঁজে জিজ্ঞাসা করবে। আর না হলে কি করবে সঙ্গ দাস? ওই প্রশ্ন উত্তর জানে না তো ঘুরিয়ে 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 পেঁচিয়ে পেঁচিয়ে টাইম পাস করবে। হ্যাঁ, আর আসল কথা, আসল উত্তর তো দেবে না, কিন্তু কথাগুলো এমনি ঘোরাবে। সেটা এমনি এমনি কথা ঘুরানো উচিত নয়, না জানলে বলে দিবি জানি না। আর মিথ্যা উত্তর দেওয়াও ঠিক না, ভুল উত্তর দেওয়াও যাবে না। এটা সৎ আর স্পষ্ট। এটা প্রভু, ছিল আরেকটা পয়েন্ট ছিল, আরেকটা point। বলবো? হুম। যদি কেউ ভক্তি জীবনে বারবার ইচ্ছাকৃতভাবে ভুল করছে, তাহলে তাকে স্পষ্ট করে বুঝিয়ে বলতে হবে, তুমি এটা ঠিক করছো না, এতে তোমার ক্ষতি হবে। এটা আমরা আলোচনা তো করিনি, কিন্তু যদিও এর মধ্যে আছে, স্পষ্ট মধ্যে আসছে। এটা নিয়ে আলোচনা হয়েছিল কি আমার মনে মনে পড়ছে হ্যাঁ না। প্রভু, আপনার আলোচনা থেকে, হ্যাঁ আলোচনা থেকেই লিখেছিলাম। হ্যাঁ, আমাদের ক্লাস কিনা জানি না, কিন্তু আলোচনা শুনেই লিখেছিলাম। মনে এটা নাই। আলোচনা হয়নি, এই ধরনের কথা আলোচনা হয়নি, এটা ভুল আলোচনা কথা। হয়নি, যদিও পয়েন্টটা ঠিক আছে, তো আলোচনা হয়নি। আচ্ছা, এবার কর্তৃপক্ষ সঙ্গে সৎ আর স্পষ্ট, কে বলবেন? কর্তৃপক্ষ প্রতি সৎ আর স্পষ্ট কথা বলা। তো আর কেউ হাত তুলছে না। হুম, আর কেউ হাত তুলছে না কেন? চারজনে নেই। ওকে, তাহলে বলুন, লোকনাথ বলুন।
প্রভু দণ্ডবোধ প্রণাম। হরে কৃষ্ণ। বলছি, প্রশ্নটা এটা তো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সৎ ও স্পষ্ট কথা না বললে কি অসুবিধা হতে পারে, উদাহরণ বলুন না, তো, এটাই ওটা তো না, প্রভু? ওটা তারপরে। এক মিনিট, আমার মনে হচ্ছে একটু ভুল হয়ে গেছে প্রশ্নের মধ্যে, এই গন্ডগোল হয়েছে। আহ উম, হ্যাঁ, ঠিক আছে, একসঙ্গেই মানে বলতে হবে, ঠিক আছে। এটাই তো প্রভু? হ্যাঁ, ওটাই ওটাই। ঠিক আছে। আমি যেটা লিখেছি সেটা হচ্ছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সত্য ও স্পষ্ট কথা না বললে তার বার্তা স্টুডেন্টদের কাছেও যাবে। যদি সঙ্গদাস তার ভক্তি জীবন নিয়ে বাড়িয়ে কিছু বলে, তাহলে সেটার প্রভাব খারাপ হবে। এবং বিশেষ করে একটা উদাহরণ আপনি বলেছিলেন, গীতার ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ যদি গীতার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে অনুরোধ করে যে 1000 গীতা ডিস্ট্রিবিউশনের জন্য, কিন্তু সেটা আমার ক্ষমতা নেই, আমি প্রথমে কিছু বললাম না, তারপর প্রকৃতপক্ষে আমি 500 করলাম, তাতে কর্তৃপক্ষের কাছে ভুল বার্তা যাবে। বরং সেখানে কর্তৃপক্ষকে সরাসরি বলে দেওয়া যে আমার 1000-এর জায়গায় আমি 500 গীতা ডিস্ট্রিবিউট করতে পারবো, সেই স্পষ্ট কথা বললে তারা সাময়িক অখুশি হলেও তো পরবর্তীকালে তারা খুশি হবেন এবং আমরা পরম্পরা ধারাতেই থাকবো। এছাড়া কোনো ট্যুরে যাচ্ছি, কর্তৃপক্ষকে একরকম বললাম আর যাচ্ছি অন্য জায়গায়, তো সেটাও যদি ধরা পড়ে যায় তাহলে সেখানে আবার মিথ্যা স্বরূপ বেরিয়ে আসবে এবং কর্তৃপক্ষ অনেক বেশি অসন্তুষ্ট হবেন। হ্যাঁ, তাহলে দেখুন, প্রথমে কিছু একটা পয়েন্ট আপনি বলুন, সেটা একটু স্টার্টিং এ যে পয়েন্ট বললেন না, ওটা একটু ম্যাচ করছিল না। শুরুতে যেটা বললেন না, ওটা একটু বোঝা যাচ্ছিল না, কিন্তু পরেটা ঠিক আছে, যেটা গীতার উদাহরণ দিলেন। প্রথম হচ্ছে গীতার উদাহরণ, এটা আচ্ছা, এগুলো এক্সাম্পল। এটা এটা যে উদাহরণ, মানে এটাই সবকিছু নয়, এটা উদাহরণ যে আমি কোন সেবা দিচ্ছি, আমাকে কর্তৃপক্ষ যে তোমাকে এত সেবা করতে হবে, 1000 গীতা বিতরণ করতে হবে। তো আমি যদি না পারি তাহলে বলতে পারি যে আমি পারবো না, এটাকে বলে সৎ আর স্পষ্ট। বা এটা প্রথম উদাহরণ। দ্বিতীয় উদাহরণ হলো, যে কোনো ট্যুর হচ্ছে, যাত্রা হচ্ছে, কিছু পিকনিক হচ্ছে, কোনো ফেস্টিভ্যাল হচ্ছে, আহ আহ ওখানে আমি অংশগ্রহণ করছি না কোনো ক্লাসে ইত্যাদি। অংশগ্রহণ করা না করি, তার কারণটা আমাকে স্পষ্ট বলে দিলে ভালো, অথরিটি কি এই কারণে আমি অ্যাটেন্ড করতে পারছি না। হুম। ওখানে অনেক সময় স্পষ্ট, অনেকে আছে যারা স্পষ্ট বলে না, স্পষ্ট কারণ বলে না, অন্য কারণ বলে, আসল কারণটা বলে না। তো আমি ওখানে বলেছি অনেক সময় মতভেদ থাকতে পারে। এটা তৃতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো যে আমার অথরিটি কর্তৃপক্ষের সঙ্গে কোনো ব্যাপারে মতভেদ থাকতে পারে। তো মতভেদ প্রকাশ করা কোনো দোষ না। সেটা প্রকাশ করে করা যেতেই পারে। আর সেই, যেহেতু আমরা সবাই, ভগবান আমাদেরকে সবাইকে ভিন্ন ভিন্ন ভাবে তৈরি করেছে, আমাদের চিন্তাধারা সবার আলাদা, তার জন্য মতভেদ থাকাটা কোনো দোষ না। কিন্তু তার জন্য স্পষ্ট বলা যেতে পারে যে আমার এই এই জিনিসটা পছন্দ নেই, এই জন্য আমি যাব না। হুম, এটা বলতে পারেন। এটা বলেছিলাম সহতাজ। কোনো পার্টিকুলার সেবা আহ, আপনার করার ইচ্ছা নেই, তো আপনি বলতে পারেন আমার এটা করার ইচ্ছা নেই এই সেবা, যেহেতু আমি এই ব্যাপারে আমার মত আলাদা আছে, আমি এই সেবা করব না। এটা বলা যেতে পারে, বলা কোনো অসুবিধা নেই। এটা বলে সৎ আর স্পষ্ট। এই কয়েকটা উদাহরণ আমরা আলোচনা করলাম। ওকে। আহ তাহলে আমি দেখছি প্রায় সব সব প্রশ্নে আলোচনা করতে হচ্ছে। এটা আগে আপনারা বলছিলেন যে সব প্রশ্ন আলোচনা করলে ভালো হয়। তো এখন 20টা প্রশ্ন আজকে হয়েছে, আবার নেক্সট উইকে চেষ্টা করব বাকিটা আলোচনা করার। আহ, আর 2-একটা প্রশ্ন করে নিতে পারি যদি সময় থাকে। আমরা 20 নম্বর করলাম, তারপরে 21, 22। প্রভু দণ্ডবোধ প্রণামে একটা বিষয় বলার ছিল। হম হম, বলুন সেটা বলুন। আগের দিন
তোমার সাউন্ডে প্রবলেম ছিল বলে বলা যায়নি। সেটা হচ্ছে প্রভু 32 নম্বর প্রশ্নটা, কয়েকটা গোঁড়ামির উদাহরণ দিন যার ফলে নতুন ভক্তরা ইসকন থেকে দূরে চলে যায়। हाँ 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 তো राइट। এখানে আমি 3টে পয়েন্ট লিখেছি, যদি আপনি কৃপা করে একটু শোনেন বা যদি একটু অ্যাড করে দেন। ओके बोलून। প্রথম হচ্ছে, অদীক্ষিত ব্যক্তির হাতে রান্না করা নিরামিষ আহারও গ্রহণ করা যাবে না। 2, কোনো দেবদেবীর প্রসাদ গ্রহণ না করা। 3, কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে এক দানাও গ্রহণ না করা। এই 3টে পয়েন্ট লিখেছিলাম। আবার একটু আলোচনা করতে হবে, হ্যাঁ। হুম, এটা একটু আলোচনা করতে লাগবে দ্বিতীয়বার, ঠিক আছে প্রভু। কেননা আমাদের যে সিদ্ধান্ত আছে বৈষ্ণব সিদ্ধান্ত, সেটাকে বজায় রেখে আমাদেরকে সিদ্ধান্ত আমরা পালন করব, কিন্তু গোড়ামি করব না। আর সিদ্ধান্ত বা রুল নিয়ম আমরা চেঞ্জ করব না। হুম, নিয়মটা যেটা আছে সেটাই থাকবে, কিন্তু আমরা গোড়ামি করব না। তো আমি একটা উদাহরণ ইউজ করেছিলাম, আপনার মানে আগে আলোচনা হয়েছিল না, মহাপ্রভুর একজন সেবক ছিলেন গোবিন্দ। তো উনি, হয়েছিল। আমি বলেছিলাম এই ক্লাসে, হ্যাঁ, এটা বলেছিলেন বলেছি ভগবানের তো। পৃথিবীর উদ্দেশ্যে। হ্যাঁ, তো এটা একটা হলো এক্সাম্পল। আর আরেকবার বলবেন ওটা? কেন আপনি আগে আলোচনা আছে তো কেন বলছেন? আর আপনারা রেকর্ডিং শুনতে চান না? মনে হচ্ছে শুনছে, রেকর্ডিং শুনছে না, অন্য লোকের খাতা নিয়ে নিয়ে কপি করার চেষ্টা করছেন, তারপরে তোতা পাখি মতো উত্তর দিচ্ছেন। এটা ঠিক হবে না। তবে কারো খাতা দেখে কপি করবেন না। আহ, নিজে কমপক্ষে একবার তো শুনুন ভালো করে লেকচার গুলো। গোবিন্দ দেবের মহাপ্রভুর সেবক ছিল গোবিন্দ। হ্যাঁ, তো একদিন মধ্যাহ্ন ভোজন করার পর মহাপ্রভু বাড়ির ঘরের দরজা উপরে ঘুমিয়ে পড়েছে। এবার গোবিন্দ মহাপ্রভু সেবা করতে এসছে, তো ঘরের মধ্যে ঢুকতে পারছে না, যেহেতু দরজা উপরে মহাপ্রভু ঘুমিয়ে আছে। চিন্তা করলেন কি করা যায়, অপরাধ হয়ে যাবে। উপর থেকে যে ডিঙ্গে যাওয়া হয় ভগবানের উপর, যে কত বড় অপরাধ হবে। উনি সাহস করে মহাপ্রভুকে ডিঙ্গিয়ে ভেতরে গেলেন। মহাপ্রভু চরণ সেবা করছিলেন, মহাপ্রভু ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ পরে মহাপ্রভু জেগেছেন, জেগে বললেন, গোবিন্দ তুমি এখন পর্যন্ত খেতে যাওনি কেন? এত দেরি হয়ে গেছে, তুমি খেতে যাওনি? তো গোবিন্দ বলছে, আমি খেতে যাব কি করে? আপনি যে মাঝখানে ঘুমিয়ে আছেন রাস্তার মধ্যে, আমি কি করে যাব? মহাপ্রভু বলছে, তুমি এলে কি করে? বলছে, আমি আপনাকে ডিঙ্গে এসেছি। তুমি ডিঙ্গে আসতে পারো তো তুমি যেতে যেতে পারো না ডিঙ্গে? তখন গোবিন্দ বলছে, না, আপনার সেবার জন্য আমি অপরাধ করলাম, এটা আপনার খুশি বিধানের জন্য, কিন্তু এখন আমার খাবার জন্য আমি এই নিয়ম ব্রেক করব না। নিজের জন্য আমি নিয়ম ব্রেক করব না, ভগবানের খুশির জন্য ব্রেক করলাম। তো আমরা প্রচারের উপলক্ষে কখনো নিয়ম ব্যতিক্রম করা যেতে পারে, করতে হতে পারে প্রচারের জন্য। নর্মাল লাইফে আমাদের নিজেদের সুবিধার্থে আমরা নিয়ম ব্রেক করব না। বোঝা যাচ্ছে? তো প্রচারের জন্য কখনো কখনো কোনো নিয়ম ব্যতিক্রম করা প্রচার হতে পারে। আমি একটা ঘটনা শুনেছি, তো নিজে নিজে পড়িনি, ভক্তদের মুখে শুনেছি, যে একবার কলকাতায় প্রভুপাদ কলকাতায় ছিলেন, আর একজন বড় কোনো মারওয়াড়ি বাড়িতে নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণ ছিল, তো প্রভুপাদ আর সব
প্রভুপাদের শিষ্যরা সে মারওয়াড়ি বাড়িতে নিমন্ত্রণে গেছে। অ্যাকচুয়ালি তিনি মনে হয় কোনো কিছু দেবে এরকম কথা ছিল, ভুলে গেলাম, পুরো স্টোরিটা মানে নেই। তিনি মনে হচ্ছে ওই রাধা গোবিন্দ বিগ্রহ দান করবে, মনে হচ্ছে যে এটা বর্তমান আছে কলকাতা মন্দিরে, ওটা একজন দান করেছে। একজন মারওয়াড়ি লোক দান করেছে, যেটা রাধা গোবিন্দ মন্দির বিগ্রহ আছে সেটা। তো মনে হচ্ছে ওনার বাড়িতে গেছিলেন। তো এবার ওখানে সবাই খেতে বসেছে তো মনে হচ্ছে খাওয়ার মধ্যে কোনো একটা আইটেমের মধ্যে পেঁয়াজ বা লসুন একটা কিছু ছিল খাবার মধ্যে, ঠিক আছে। তখন ভক্তরা তো প্রথমবার, কোনোদিন ইসকন বিদেশি ভক্তরা ছিল সবাই, আর ভারতে এরকম কোনো অভ্যাস ছিল না। ওরা প্রভুপাদ জোরে বলছে, প্রভুপাদ, এরকম চিৎকার করে ফেলেছে, একই খাওয়ার মধ্যে আছে। তখন প্রভুপাদ ওদের খুব আস্তে করে বললেন, চুপ থাকো, কোনো শব্দ করবে না, এগুলো খাবার সরিয়ে দাও, ওটা সরিয়ে দাও, তুমি অন্য জিনিস খাই। এখানে যদি প্রভুপাদ শিষ্যরা যদি ওখানে বিরাট বড়, মানে আমরা থাকলে, আমাদের ভক্তরা থাকলে ওখানে একটা বিরাট বড় মহাভারত যুদ্ধ হয়ে যেত, তাই না? মহাভারত যুদ্ধ হয়ে যেত আর ওই মরে যেত কে, ওই ডোনারটা, মানে মরে যেত, আর কোনোদিন ডোনার আর ইস্কনে আসতো না, ইস্কনে ভক্তরা ওর বাড়িতে কোনোদিন যেত না, আর সবকিছু নাশ হয়ে যেত। প্রভুপাদ ওই পরিস্থিতিটাকে বাঁচানোর জন্য প্রভুপাদ সবাইকে বললো, তোমরা চুপ থাকো, কথা বলবে না, আস্তে করে সাইডে যেটা জিনিস ঠিক আছে সেগুলো খেয়ে নাও। তাহলে এটা আমি উদাহরণ দিচ্ছি। হুম, এটা কি, এটা হলো ওই গোবিন্দের মতন। ওটা উদ্দেশ্য হচ্ছে যে একজন নতুন লোক, এখন সে ভুল করে ফেলেছে, তো ওখানে বড় মহাভারত ইস্যু কাণ্ড করা, চিৎকার চেল্লাচিল্লি করা, আমাদের অহংকার করা, এসব করার দরকার নেই। পরে ওকে বুঝিয়ে বলাইতে পারে, হ্যাঁ, যে এরকম আপনারা সাবধান থাকবেন, নেক্সট টাইম এরকম করবেন না। কিন্তু ওখানে যদি ইস্যু করা হয় বড়, তো প্রভুপাদ প্রচারের উদ্দেশ্যে ওই নিয়মটা ওখানে ব্যতিক্রম করলেন, ঠিক আছে না? আমি এই জন্য এটা কেউ এটা মনে করবে না আমি এটা মানে পারমিশন দিচ্ছি না যে আপনারা সব জায়গায় খেতে পারেন পেঁয়াজ লসুন সরিয়ে, এটা বলছি না। এটা গুলো এক্সেপশন, ব্যতিক্রম। ব্যতিক্রম কখনো নিয়ম হয় না, ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না। ব্যতিক্রম ব্যতিক্রমই থাকবে সবসময়। যদি নিয়ম হয়ে যায় তাহলে ব্যতিক্রম কি করে, ব্যতিক্রম বলা যাবে না। নিয়ম আর ব্যতিক্রম দুটো আলাদা জিনিস। ব্যতিক্রম কখনো নিয়ম হয় না, নিয়ম কখনো ব্যতিক্রম হয় না। বোঝা গেল? এটা গোড়ামি আর আগেনস্টে আমি উদাহরণ বলছি, ঠিক আছে? কিন্তু প্রভু, আমি একটা প্রভুপাদের এই গোঁড়ামির অন্ধ গোঁড়ামি তিনি করেননি, তার একটা আমি একটা লিখেছি প্রভু, আমি বলছি, আপনি হবে কিনা বলবেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরেরটা তো আপনি বলেছেন, ওটাই লিখেছি। প্রভুপাদের আমি এটা বলছি প্রভু, আপনি একটু শুনবেন। প্রভুপাদের জীবনীতে পড়েছি, তিনি যখন ইসকন প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই করছেন, ছোট্ট একটা ঘরে গৃহস্বামীর সঙ্গে ভাগ করে তিনি আছেন, এটা আমেরিকাতে। তখন তার যিনি মানে গৃহস্বামী, খাদ্য সামগ্রী রাখার জন্য তার আলাদা কোনো ফ্রিজ ছিল না, তাই তিনি সেটি গৃহস্বামীর আমিষ ফ্রিজ রাইট, সঙ্গে রাইট, তার মধ্যে তিনি জিনিসগুলো রাখতেন। তখন যদি তিনি অত্যন্ত কঠোরভাবে নিয়ম আগ্রহ বা অন্ধগোড়ামি করতেন, তাহলে আর ইসকন প্রতিষ্ঠা হতো না। একদম এটা ঠিক আছে? একদম ঠিক, একদম ঠিক। ওটা এটা লিখেছি। ওই গোপাল আগরওয়াল হ্যাঁ, ছিল, হ্যাঁ, হ্যাঁ, আর গোপাল আগরওয়াল ছিল, আর কি বলে ওনার মাতাই নাম ছিল সেলি শৈলী, আগরওয়াল। শৈলী আগরওয়াল। তো ওনার ফ্রিজে আমিষ থাকতো অর্ধেক ফ্রিজে, মানে উপর দুটো পার্ট ছিল ফ্রিজের, হাফ হাফ। তো আপার পার্টে আমিষ থাকতো, লোয়ার পার্টে প্রভুপাদ তার নিজের জিনিসগুলো যত্ন করে গুছিয়ে রাখতেন। কিছু উপায় ছিল না, একটাই ছোট ঘর,
একটাই ছোট ঘর, ওর মধ্যে প্রভুপাদ তখন প্রথমেই আমেরিকা গেছে, মানে প্রথমে ওনার বাড়িতেই উঠেছে আমেরিকা গিয়ে। এটা এটা ঠিক ভালো এক্সাম্পল। মানে প্রভুপাদ কোনো চেঁচামেচি করেননি, হইচই করেননি। ওকে, এটা ছিল উদাহরণ। আর আরে নেক্সট, প্রভু, একটা জিজ্ঞেস করছি প্রভু, যে আমাদের হৃদয় সংশোধন করার 4টে ধাপ লিখেছেন প্রশ্নে, এই 4টে ধাপ কি বলেছিলেন? আমি এখানে তো কোনো রেকর্ডিং, আমার বিএসএনএল মোবাইলে রেকর্ডিংটা আছে, বিএসএনএল কাজ করছে না, তো সেই জন্য 4টা ধাপ, এই মানে প্রভু হচ্ছে, এটা আমারও ছিল, আমিও বুঝতে পারছি না। এটা একটু বললে এই ভালো প্রশ্নটা হয় আমিও প্রভু। করতাম এরপরে। ঠিক আছে, এটা আমি বলছি। এটা আমি আপনাদের ক্লাসে আলোচনা করিনি, অন্য ক্লাসে করেছিলাম। হ্যাঁ, এটা আমরা পাইনি প্রভু। বাইরে অনেক শব্দ আছে, আপনারা শব্দ পাচ্ছেন কি বাইরে? ড্রিল মেশিনে না শব্দ আসছে? প্রভু, আমাদের অসুবিধা হচ্ছে না প্রভু। আপনাদের আসছে? ঠিক আছে, আমার কানে খুব বাজছে। তো 4টা ধাপ হলো, প্রথম ধাপ হচ্ছে আমাদের আত্মসমীক্ষা করা উচিত, ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষা বা introspection। আত্মসমীক্ষা দ্বারা আমাদের ভিতরে হৃদয়ের মধ্যে গিয়ে দেখা উচিত যে আমার হৃদয়ের মধ্যে কি কি অনর্থ আছে। এটা প্রথম ধাপ। মানে আহ ভক্তিনাথ ঠাকুর যেমন একটা গানে বলছে, আমার জীবন সদা পাপের রথ, নাহিক পুণ্যের লেশ, পরের উদ্বেগ দিয়েছি যে কত, দিয়াছি জীবের ক্লেশ। উনি নিজের হৃদয়ের মধ্যে অনর্থ গুলো দেখছে, কিন্তু আমাদের ভক্তরা কি করে? হ্যাঁ, তারা সবাইকে বলে আমি অনেক অপরাধী, পাপী, দোষী, মাইকের মধ্যেও বলে দেবে, কিন্তু সত্যিকারী ভাবেন না। সত্যিকারী নিজেকে ভাবেন যে আমার মধ্যে কোনো দোষ নেই, আমি সব চাইতে ভালো, কিন্তু বলার জন্য, বলা খাতির বলতে থাকে যে আমি পতিত হেনতেন। যদি সত্যিকারী তাকে কেউ পতিত বলে তাহলে সে রেগে যাবে। সত্যিকারী তাকে বলে কোনো দোষ দেখে দেওয়া হয়, অল্প একটু দোষ দেখিয়ে দিলেই সহ্য করবে না, মানে খুব রেগে যাবে। তার মানে এর থেকে প্রমাণ হচ্ছে যে আমরা মনে করি না যে আমার মধ্যে দোষ আছে, যদিও আমরা মুখে বলি। যাই হোক, এখানে বলা আছে প্রথম ধাপ হচ্ছে সত্যিকারী নিজের হৃদয়ের মধ্যে কোনো দোষ খুঁজে বের করা, ফাইন্ডিং আউট, ফাইন্ডিং ফল্ট উইথ ওয়ানসেলফ। নিজের মধ্যে দোষ খুঁজে বের করা, এটা প্রথম ধাপ। যারা নিজের মধ্যে দোষ খুঁজে পায় না, তারা এখন সংশোধন প্রক্রিয়া আরম্ভই হয়নি তাদের। এখন তারা বাতাসে উড়ছে, আকাশে উড়ছে, উপরে ভাসছে জলে, যেহেতু তারা দোষ দেখতে পাচ্ছে না, নিজের মধ্যে কোনো দোষই নেই, তারা মনে করছে। দ্বিতীয় ধাপ হচ্ছে যখন দোষ খুঁজে বের করা হয়েছে, মানে আপনি হৃদয় দেখলে দেখতে পারবেন কি কি দোষ আছে, কাম কত আছে, ক্রোধ আছে, লোভ আছে, মদ মাৎসর্য, যা কিছু। তারপরে নেক্সট লেভেল হচ্ছে আহ ওটা স্বীকার করা, দোষ করে স্বীকার করা যে হ্যাঁ আমার মধ্যে সত্যিকারই এই দোষগুলো আছে, এডমিট করা যে হ্যাঁ কনফার্ম যে আমার মধ্যে সত্যিকারই দোষ আছে। আর 3 নম্বর ধাপ হচ্ছে যে সে দোষ সংশোধন করার উপায় খুঁজে বের করা। উপায় খুঁজে বের করা কোথা থেকে খুঁজে বের করতে হবে? শাস্ত্র থেকে এবং কোন সিনিয়র বৈষ্ণবদের থেকে জিজ্ঞেস করে যে এই দোষের সমাধানটা কি আছে। মানে প্রথমে ডায়াগনোসিস বলে, মেডিকেল ল্যাঙ্গুয়েজে ডায়াগনোসিস করা, তারপরে ডায়াগনোসিস করার পরে রোগ নির্ধারণ করা যে কোন রোগ হয়েছে, তারপরে মেডিসিন খুঁজে বের করা, মেডিসিনটা কি এর, কোন শাস্ত্রের মেডিসিন আছে, কোন সাধু কাছের মেডিসিন আছে, খুঁজে বের করা উপায়। আর 4 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রয়োগ করা। যখন আমি উপায় খুঁজে পাবো শাস্ত্র থেকে যে এই উপায় দ্বারা
এই রোগ সমান হয়, এই দোষ, তখন সেই ঔষধটা আমি গ্রহণ করা শুরু করব, যাতে আমার ওই সংশোধন হয়ে যায়। এই পুরো প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া আমরা অনেক বছরের পর বছর চালাতে থাকি, তখন গিয়ে হৃদয় সংশোধন হবে। হ্যাঁ, এটা একদিনের কাজ নয়, এক মাসের কাজ নয়, এক বছরের কাজ নয়। প্রক্রিয়া কন্টিনিউ চলতে থাকবে, কন্টিনিউ দোষগুলো বেরোতে থাকবে, কন্টিনিউ সংশোধন। চেতো দর্পণ মার্জনম, চেতো দর্পণ মার্জনম চলতেই থাকবে, একদিনের কাজ না। কিন্তু যারা এখন দোষ খুঁজেই পাচ্ছে না, যারা মনে করছে আমি পারফেক্ট আছি, আমার মধ্যে কোনো দোষ নেই, তার সংশোধন হওয়ার সম্ভাবনা খুব কম। এটা হচ্ছে 4টি ধাপ সংশোধন করা। প্রভু, এটা কত নম্বর কোয়ালিটির মধ্যে পড়ছে আমাদের যে 18, 19, 20 শেষে যেটা বললেন? এটা প্রশ্ন নম্বর কোয়ালিটি কত নম্বর প্রশ্ন নম্বর? এটা কোয়ালিটির মধ্যে না, 37 নম্বর প্রভু, 37 এটা এটা ঈর্ষা মধ্যে ছিল। আচ্ছা, ঈর্ষা কোয়ালিটি আছে না, এনভি, 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 জেলাসি। ঠিক আছে প্রভু, ওকে। মনে হচ্ছে 16 নম্বর না কত নম্বর আছে, জেলাসি। 20 নাম্বার প্রভু, 33 20 নাম্বারে ঈর্ষা ছিল। এটা তো প্রশ্ন, আর আমি কোয়ালিটি বলছি, কোয়ালিটি নাম্বার 19 ছিল ঈর্ষা প্রভু। নট টু বি এনভিয়াস অন প্রোগ্রেস অফ আদার সার্ভেন্ট লিডার ছিল এটা। না, ওটা না, আর একটা আছে আগে এনভি, এনভি, হিংসা মনোভাব, ওটা 16 অথবা 17 নম্বর আছে। ওকে, তো আজকে কি এখানে থাকবে? হ্যাঁ, বউ এখানে থাক। হ্যাঁ, নেক্সট বৃহস্পতিবারে আমরা বাকি করবো। আর আমার রিকোয়েস্ট, আপনারা একটু রেকর্ডিংটা দেখে নেবেন। আর কোন কোন জায়গায় এরকম হতে পারে যে হয়তো দুর্গাপুর ক্লাসের মধ্যে এত ভালো এক্সপ্লেন হয়নি, আপনারা পানাগড়, পানাগড়ের লেকচারটা শুনে নেবেন, ওখানে হয়তো আরো এক্সপ্লেন ভালো করে করে দিয়েছি। আর চিত্তরঞ্জন আছে, কোন কোন জায়গায় আপনি অন্য লেকচার শুনে নিতে পারেন। হরে কৃষ্ণ। আর লিংক যেটা শেয়ার করেছে ওর মধ্যে সব লেকচার আছে, দুর্গাপুরেরও আছে, পানাগড় আছে, চিত্তরঞ্জন আছে, বাঁকুড়া আছে। 4টা গ্রুপের একই টপিক উপরে 4বার বলেছি, বুঝতে পারছেন তো? একদিন যখন বলেছি অল্প বলেছি, পরের দিন আবার আরেকটু ভালো করে বলেছি, পরের দিন আরেকবার ভালো, এরকম করে ওটা রিফাইন হয়ে হয়ে একই পয়েন্টটা রিফাইন হয়েছে। তাই জন্য আপনারা যদি না বুঝতে পারলে অন্য লেকচার শুনে নেবেন। হরে কৃষ্ণ। আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। प्रभुपाद की जय। भक्ति सिद्धांत सत्संग की जय। জয় হরে কৃষ্ণ।